কারো হাতে গুলি লেগেছে, গুলি এখনো বের করা যায়নি, অথবা কারো হাতও কেটে ফেলতে হয়েছে। শেখ হাসিনা গোটা দেশকে বিকলাঙ্গ বানানোর জন্য এক ভয়ঙ্কর অমানবিক কর্মসূচি নিয়ে তিনি কাজ করেছেন, কারণ তার অমল ধবল ক্ষমতা তার দরকার, এবং এই কারণেই তিনি বানিয়েছেন পুলিশ বাহিনীকে তার চিন্তা চেতনার মতো করে, যে আমি যা বলবো তোমরা তাই করবে। তারা তাই করেছে। বেনজির সাহেব বলেছেন তার পুলিশ সদস্যদেরকে, তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে চালানোর জন্য, ওটা কি পকেটে রাখার জন্য দেওয়া হয়েছে? অর্থাৎ প্রকাশ্য হত্যার হুমকি দিয়েছে এবং হত্যা করেছে। একটা মানুষ যদি হৃদয়গতভাবে আপনার সৎ হয়, তাহলে সে দেশ ছেড়ে পালাতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মঈনুদ্দিন ফখরুদ্দিন কত চেষ্টা করেছে, দেশ থেকে উনি যাননি। দেশনায়ক তারেক রহমানকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, তারপরেও তিনি দেশ থেকে যাননি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে, কারণ দেশপ্রেম দিয়ে ঘেরা এদের অন্তর, তাই তাদেরকে পারা যায়নি। কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও শেখ হাসিনা পালিয়েছে, আর এবার তো সবাইকে ফেলে দিয়ে পালিয়েছে। এখন যদি আপনি কোন মুখ নিয়ে দেশে ফিরবেন? এবার তো আওয়ামী লীগের লোকরাও আপনার সাথে থাকবে না। আপনি আপনার বোনকে নিয়ে পালিয়ে গেলেন, এত যে আপনার যুবলীগ ছাত্রলীগ যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করেছে, বিএনপির মিছিলে গুলি করেছে, ছাত্রদল যুবদলের মিছিলে যারা গুলি করেছে, তাদেরকে ফেলে পালিয়ে চলে গেলেন শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। আপনি তো স্বার্থপর, আপনার তো বিবেক বলে কিছু নাই। আর আপনি ওই আমরা ছোটবেলায় গল্প শুনেছি শেওড়া গাছের ভূত পেত্নী। আপনি এখন আগে ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী, এখন হয়ে গেছেন শেওড়া গাছের ভূত পেত্নী। মানে ভূত পেত্নীর হুমকি শোনা যায় কিন্তু চোখে দেখা যায় না। মাঝে মাঝে ভাইরাল হচ্ছে বক্তব্য, কিন্তু কোথা থেকে দিচ্ছেন এই বলে কাছাকাছি আছি, কিন্তু কোথায় আছেন? ওই শেওড়া গাছের ভূত পেত্নীর মতো, আর তার কোনো হদিশ নেই। উনি বাংলাদেশের জনগণের সাথে এক রক্ত খেলায় মেতেছেন। আগে থেকেই তিনি এই রক্তের হোলি খেলা খেলছেন, এখনো তিনি সেই রক্তের হোলি খেলায় খেলে যাওয়ার তার মধ্যে বাসনা, সেই কর্মসূচি নিয়েই তিনি কাজ করার চেষ্টা করছেন। তবে একবার লুটেরাদের সিংহাসন ধুলায় লুটিয়ে পড়লে সেই সিংহাসন পুনরুদ্ধার করা যায় না। তাহলে হিটলারের পুনরাবৃত্তি হতো, মুসলিনীর পুনরাবৃত্তি হতো, বিশ্বের সবচেয়ে জঘন্যতম নিষ্ঠুর স্বৈর শাসকদের পুনরাবৃত্তি হতো। শেখ হাসিনা আপনার মতো রক্ত পিপাসু একজন নরক খাদক এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো ক্ষমতা নেই। আপনি যে শিশুদের রক্ত পান করা একজন রক্ত পিপাসু নারী, আপনার অসম্ভব। যে পাপ করেছেন, যে হত্যা লীলা চালিয়েছেন, এর জন্য হয় আল্লাহর কাছে মাপ চান, না হলে শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবে। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের সামনে শুধু এইটুকুই বলতে চাই, এই শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন
সেই চুক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকার এগুলো প্রকাশ করুন, সে কত বড় দেশের ক্ষতি করে গেছে তার প্রমাণ তো আমরা পাই। আদানি বলে একটি ভারতের কোম্পানি তার সাথে বিদ্যুতের চুক্তি করেছে, অত্যন্ত অসম চুক্তি, অত্যন্ত অন্যায় চুক্তি। 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বাংলাদেশে যেটা উৎপাদন হয় তার দাম কম, আর আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটার দাম 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না। আপনি কেন ভারতের সাথে এই চুক্তি করলেন? আজকে তারা বলছেন আমাদের বকেয়া শোধ না করে দিলে পরে আমরা বিদ্যুৎ উৎপাদন এখন কমিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন হলে বন্ধ করে দেব। তাহলে আপনি আদানির সাথে চুক্তি করেছেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। আপনাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি আপনাকে অর্থায়ন করবে। আপনি জনগণের কল্যাণের জন্য আদানির সাথে কোনো চুক্তি আপনি করেননি, না হলে আদানি কেন হুমকি দিবে? আপনার সাথে যখন আমার চুক্তি হয়েছে, কখনো বকেয়া পরিশোধ করব, কখনো একটু দেরি হতে পারে, কখনো কিস্তি হতে পারে, এইভাবেই তো ব্যবসা চলে। ব্যাংকের সাথে যখন ব্যবসা করে ব্যবসায়ীরা, মিল মালিকরা এইভাবেই করে। কখনো ঋণ জমে যায়, আবার সেটাকে কি বলে রিশিডিউলিং করা হয়, আবার সেটা ডাউন পেমেন্ট দেওয়া হয়, আবার সেটাকে রেগুলার করা হয়, এইভাবেই তো ব্যবসা। কিন্তু উনি বলছেন বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আমি এটা দরকার হলে বন্ধ করে দেব। এই হচ্ছে আপনার দেশপ্রেম। আপনার তো কোনো দেশপ্রেম ছিল না, আপনার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল আপনার। কারণ আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। সুতরাং আপনার প্রেম কার সাথে এইটা মানুষ জানতো এবং বুঝত। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বলতে চাই, আপনাদেরকে তো সমস্ত গণতান্ত্রিক দল, ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাই যে ধরুন আপনার এই চিকিৎসা বিভাগ, স্বাস্থ্য বিভাগে যারা অন্যায় করেছেন দীর্ঘদিন ধরে, শুধুমাত্র এটা একটা টেকনিক্যাল খাত। এখানে ডাক্তার যিনি হবেন তার যোগ্যতা নিরূপণ হবে সে ভালো ডাক্তার কিনা, সে উন্নত মানের চিকিৎসক কিনা, সেইটা। কিন্তু আপনারা সেটা বিবেচনা করেননি। আওয়ামী লীগ সরকার সেটা বিবেচনা করেনি। বিএনপি করত, বা কারো বাবা, চাচা বা মামার শ্বশুর বিএনপি করত, এই কারণে তার প্রমোশনও হয়নি, তার পদোন্নতিও হয়নি, তাকে পদায়নও করা হয়। সচিব নামে তাদের একটি সংগঠন আছে, কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তারা ওই সচিবদেরকেই ঢাকা মেডিকেল কলেজ, তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে। তো এগুলো আপনার অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি না দেখে, বিপদ তো তাদেরও হবে, আমাদেরও হবে। কোনো ফাঁক দিয়ে যদি ওই দানবরা ঢুকে পড়ার চেষ্টা করে, সেটার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য শুরু হবে না। আমরা বলেছি যে মার্কেটগুলো এখনো আওয়ামী লীগের সিন্ডিকেটের কাছে, বাজারগুলো তাদের সিন্ডিকেটের কাছে। আপনি তাদের একটা লোককে আজকে ধরেছেন, একটা লোককে গ্রেপ্তার করেছেন, অথচ আপনি শুল্ক কমিয়েছেন, তারপরেও তো পেঁয়াজের দাম কমে না, তারপরেও তো রসুনের দাম কমে না, তারপরেও তো চিনির দাম কমে না, তারপরেও তো আটার দাম কমে না, তারপরেও তো সয়াবিন তেলের দাম কমে না, পাম অয়েলের দাম কমে না, সূর্যমুখী তেলের দাম কমে না, কারণ এগুলো ইম্পোর্ট করতে হয়। আপনারা দাম কমানোর জন্য শুল্ক, আপনার শুল্ক কমিয়েছেন, কিন্তু কেন আপনি বাজারে আপনার দাম কমছে না পণ্যের, বিশেষ করে খাদ্য পণ্যের? কারণ সিন্ডিকেট বাসদেরকে আপনারা গ্রেফতার করতে পারেননি, বলেই আজকে এই অবস্থা। যাই হোক, এই বিষয়গুলি আপনারা যদি না দেখেন, তাহলে এই যে ফ্যাসিস্ট, পরাজিত ফ্যাসিস্ট, সে নানাভাবেই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মাঝে মাঝেই আওয়াজ দেবে। ওই যে বলেছি আপনার ভূত পেত্তির মতো মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন। যে কয়েকদিন আগে কি বলে আপনার নূর হোসেন দিবসে ওরা বলে বিরাট ঢাকা শহরটাকে উথাল পাতাল করে দেবে।
কয়েকটি খালি মিছিল হয়েছে ঢাকা শহরে। ওদের মতো তো আমাদের ওই যে মোড়ে মোড়ে বন্দুক টন্দুক নিয়ে হরতালের দিন পাহারা দিতে ওইটা করেনি, এমনি মিছিল করেছে। তাতে একটা টিকি পাওয়া গেল না। কই যুবলীগ, কই ছাত্রলীগ? আর আপনি এদেরকে তৈরি করেছেন, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ দিয়েছেন। ফরিদপুরের ছাত্রলীগের নেতা ২,০০০ কোটি টাকা পাচার করেছে, এটা তো খবরের কাগজে পড়েছি। এইরকম ২,০০০ কোটি টাকা আরো যে কত পাচার করেছে আপনার যুবলীগ ছাত্রলীগ, তার কোনো ইয়াত্তা নাই। এটা করেছেন এই জন্য তোরা খা, তোরা লুট কর, কিন্তু বিএনপি কে বের হতে দিবি না। যদি বের হয় তার উপরে তুই হায়নার মতো ঝাঁপিয়ে পড়বি। এটাই ছিল শেখ হাসিনার নীতি। তার পরিণাম হয় ভয়াবহ। তাই সঙ্গী সাথী ফেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা। আজকে আমরা বিএনপি পরিবার যে উদ্যোগ নিয়েছে, বিষয়গুলি সবাই বলেছেন, আমাদের রাশেদুজ্জামান, মিল্লাত, রফিক, সবাই সদস্য সচিব, এর উদ্দেশ্য অবজেক্টিভ নিয়ে আপনাদের আলোচনা করা হয়েছে। এটা তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব এটি গঠন করেছেন শুধুমাত্র এই যারা আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, নিহত পরিবারকে তাদের দেখাশোনা করা, খোঁজ খবর রাখা এবং তাদেরকে তালিকাভুক্ত করা, যাতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের ব্যাপারে আরো বেশি নজর দেওয়া হবে, আরো বেশি গুরুত্ব দেওয়া হবে, সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং যে পরিবার থেকে সন্তান চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই পরিবার যাতে অভুক্ত না থাকে, তাদের যাতে কেউ না কেউ কর্মসংস্থানের সাথে তার যোগ্যতা অনুযায়ী পায়, এই ব্যবস্থাগুলো নিশ্চয়ই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব এটি নিশ্চিত করবেন। আমি আর বক্তব্য বাড়াতে চাই না এবং এখানে উপস্থিত আজকের এই যে কর্মসূচিটি আমরা বিএনপি পরিবারের এখানে সর্বতোভাবে সহযোগিতা করেছেন বনানী বিএনপির সকল নেতৃবৃন্দ, আমার অত্যন্ত ছোট ভাইরা, এক সময় গুলশান না বনানী গুলশানের, এরা এক সময় সব আমার ছোট ভাই ছিল, এক সময় বিভিন্ন ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলে আমার অত্যন্ত জুনিয়র সহকর্মী ছিল, ছোট ভাই ছিল, এরা আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এখানে। সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। বাকিগুলো আপনারা সারেন ভালো করে। অনেক ধন্যবাদ। ভাই তুমি দেওয়া ডাক্তার
মোস্তফা আপনার কয়জন তিনজন না এটাই শেষ তিনজন শেষ ওদিক 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 যাবে ভাই এদিক যাবে মাঝ থেকে ওদিক যাবে খেয়াল লড়াই না হ্যাঁ মহিলা লেনি সাথে এটা আমার তিনজন ভাই তিনজন হ্যাঁ আরে মা হ্যাঁ ওকে বড় করে রুম রাইট দাঁড়ান বের করেন না আমি ঠিক আছে এখন এটা হলো আমাদের আমাদের আর কোনো ঝামেলা নেই এইবার বুঝানো ডাক্তার দেখলাম আমাদের ওষুধের কোনো প্রবলেম নাই তো আবার নিয়ে আসো না 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 যখন তুমি চেক দিতে পারো না কি করতেছে কুম্ভক কি সামনে যাওয়ার জায়গা ছিল লোক ছিল আগে পেশেন্ট একটা পেশেন্ট একটা রুগী দেখেন তো টিকিট নিচ্ছেন এখান থেকে সামনে 3টি ডাক্তারের বুথ আছে শৃঙ্খলার সাথে লাইন ধরে ধরে চিকিৎসা নিচ্ছেন সিনিয়রদের হাই দেন সিনিয়রদেরকে হাই দেন আপনি জিজ্ঞেস করতে পারেন যে মিডিয়ার লোককে দেখান ঠিক আছে আমাদের গাইড দেন ডাক্তার সামনে থেকে সরেন থেকে কেমন আসছে ডাক্তার সাহেব আপনি বসেন ও আচ্ছা তাই প্রিন্টার হোটেল আমাদেরকে খোঁজ করতে দিন ভাই যে সমস্ত বীর জনতা চোখে গুলিবিদ্ধ হয়ে অথবা অন্য কোনো কারণে চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য আজকের এই ক্যাম্পেইন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এই ক্যাম্প